একসময় সেখানে প্রতিদিন শত শত পাঠক আসত। এখন কেবল ধুলোমাখা বই আর মৃতপ্রায় নীরবতা। এই লাইব্রেরির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছিলেন আরিফ, গ্রাম্য এক তরুণ যার বইয়ের প্রতি ছিল অদম্য ভালোবাসার অফুরন্ত কৌতূহল। এক বিকেলে যখন মেঘলা আকাশ ধীরে ধীরে সন্ধ্যার আধারে ঢেকে যাচ্ছিল, আরিফ লাইব্রেরির ভেতরে গভীরভাবে হারিয়ে গিয়েছিল পুরনো বই গোছাতে। হঠাৎ তার চোখে পড়ল একটা অদ্ভুত বুকশেলফ। সেটা এতদিন চোখে পড়েনি কখনো। বুকশেলফের গায়ে যেন ছাই জমে পাথরের মতো শক্ত হয়ে গেছে। খেয়ালের বশে সে ঝাড়ু হাতে এগিয়ে গেল। বুকশেলফের পেছনে চাপা পড়ে থাকা একটা পুরনো বই বেরিয়ে এলো। বইটার মলাট ছিল গাঢ় লাল, কিন্তু রংটা দেখে মনে হচ্ছিল শুকনো রক্তের দাগ। বইটার উপর লেখা অদ্ভুত কিছু চিহ্ন, যেন কোনো মৃত ভাষার শব্দ। একটা অদৃশ্য টান অনুভব করলো আরিফ। বইটা যেন তাকে ডাকছিল। ভয়ে কাপা হাতে বইটা তুলতেই একটা হিমেল বাতাস গোটা লাইব্রেরি জুড়ে ছড়িয়ে পড়ল। বুকের মধ্যে অজানা এক শীতল ভয় বাসা বাঁধতে লাগলো। বইটা খুলতেই প্রথম পাতায় বড় বড় হরফে লেখা ছিল, কি বলুন তো? লেখা ছিল, বই পড়লে তুমি নিজেকে হারাবে। আরিফ প্রথমে ভয় পেল, কিন্তু তার ভেতরের কৌতূহল তাকে থামালো না। সে মনে মনে ভাবলো, এটা নিশ্চয়ই কারো বানানো কোনো ভয় দেখানোর কৌশল। বইটা সে ব্যাগের ভিতরে নিল। তখনও সে জানতো না এই সিদ্ধান্ত তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। সেদিন রাতে আরিফ প্রথমবার শুনল অদ্ভুত শব্দ। নিজের খোলা বইয়ের পাতা যেন নিজের ইচ্ছায় উল্টে যাচ্ছে না। বাতাসের মধ্যে ফিসফিস আওয়াজ, জানালার বাইরে অচেনা ছায়া। আরিফ জানতো কিছু একটা তাকে অনুসরণ করছে, কিন্তু ঠিক কি তা বোঝার আগেই গল্পের ভয়াবহতা কি হলো বলেন তো। শুরু হয়ে গেল। রাত বাড়ার সাথে সাথে আরিফের ঘরে অদ্ভুত সব শব্দের মাত্রা বেড়ে গেল। মৃদু হাওয়ার মতো ফিস ফিস শব্দ, বইয়ের পাতার খসখস আওয়াজ, আর অদৃশ্য কার উপস্থিতির অনুভূতি যেন ঘনিয়ে আসছিল। বিছানায় শুয়ে থাকা আরিফ দেখতে পেল তার নিজের ছায়া জানালার আলোয় ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে। সে চোখ মিলে চেয়ে রইল। অবিশ্বাস্য হলেও সত্যি, তার ছায়া আস্তে আস্তে অদৃশ্য হচ্ছে। ভয়ে লাফিয়ে উঠে সে আলো জ্বালালো, চারপাশে তন্ন তন্ন করে খুঁজে দেখলো কিছু আছে কিনা, কিন্তু ঘর একেবারে ফাঁকা। শুধু বইটা ব্যাগের ভেতরে চুপচাপ পড়ে আছে। বইটার ভেতর থেকে যেন কেউ তাকিয়ে আছে, একটা ভারী অদৃশ্য দৃষ্টি। পরের দিন সকালে আরিফ যখন গ্রামের বাজারে গেল, আশেপাশের মানুষজন তাকে অদ্ভুতভাবে দেখছিল। ছোট একটা ছেলে চিৎকার করে মাকে বলল, মা, ওর কোনো ছায়া নাই। আরিফ ভেতরে ভেতরে কেঁপে উঠল। দ্রুত সে 18 বছর বয়সের লাইব্রেরির পর দিকে পুরুষের দৌড় জীবন দিল। যেন এক কবর। মনে মনে ভাবলো, বাইকটা এই সবাই বইটা দেখে, কিছু একটা করেছে আমাকে। ভেতরে জানে না এটা কেউ থেকে খবর। মুক্তি পেতে হবে। মাঝে মধ্যে তো মনে চায় সবকিছু লাইব্রেরিতে ছাইরা অনেক ঢুকে দূরে সে কোথাও বইটা চলে যায়। টেবিলের উপর রেখে তারপর আবার দাঁড়িয়ে মনে পড়ে পড়ল। আমাদের বইটার কাছে তো পাতা অনেক যেন দায়িত্ব, আপন কারণ আমরা মনেই কারো বাবা, উল্টাচ্ছিল। কারো স্বামী, কোনো বইটার মায়ের পাতা যেন সন্তান আপন মনেই বা কোনো উল্টাচ্ছিল, বোনের ভাই। একটার পর একটা। যেন বই নিজেই বাঁচতে চাইছে। একটা পাতা থেকে গেল আরিফের সামনে। সেখানে আরো বড় করে লেখা ছিল, ছায়া যখন হারিয়ে যায় তখন আত্মা খোলে বন্দি দরজা। পরে আরিফের গায়ে কাঁটা দিয়ে উঠল। ছায়াহীন সে এখন, আর বই ইঙ্গিত দিচ্ছে এর পরবর্তী ধাপ আরো ভয়ঙ্কর। তারপর হঠাৎই লাইব্রেরির বাতি নিভে গেল। জানালার কাছে একটা ছায়া ভেসে উঠল, কিন্তু সেটা কোনো মানুষের ছায়া নয়। বিকৃত বিকলাঙ্গ দুটো হাত বিশ্রীভাবে বাঁকানো। ছায়াটা আস্তে আস্তে লাইব্রেরির ভেতরে ঢুকতে শুরু করলো। আরিফ পেছাতে লাগলো, পেছাতে পেছাতে এক 18 বছর গিয়ে বয়সের পর আটকে পুরুষের গেল। জীবন যেন এক তার কবর। কণ্ঠ শুকিয়ে গেল। বাইকটা সবাই দেখে, ছায়াটা ফিস ফিস ভেতরে করে জানে না কেউ বলল, খবর। তুমি
মাঝে মধ্যে বই তো মনে চায় পড়ছো? সবকিছু ছেড়ে অনেক দূরে এখন কোথাও চলে তোমার যাই। আত্মা চাই। তারপর আবার মনে পড়ে আমাদের কাছে তো অনেক দায়িত্ব, ছায়ার কারণ আমরা কারো বাবা, বিকৃত ফিসফিসানি শুনে কারো আরিফ স্বামী, মনে মনে প্রায় কোনো মায়ের নিশ্চিত হলো সন্তান এই বইটা কোনো বা কোনো বোনের সাধারণ ভাই। বই নয়। এটা একটা জীবন অভিশাপ। লাইব্রেরির বাতাস ঘন হয়ে আসছিল, যেন চারপাশে সব আলো নিভে যাচ্ছে। কোনো রকমে ব্যাগে বইটা ঢুকিয়ে লাইব্রেরি থেকে ছুটে বেরিয়ে এলো। বাইরের বাতাস কাঁপছিল অদৃশ্য কম্পনে। চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছে, যেন গোটা গ্রামটা জমে গেছে। দৌড়াতে দৌড়াতে আরে পৌঁছলো গ্রামের সবচেয়ে বয়স্ক লোক হাকিম চাচার কাছে। হাকিম চাচা ছিলেন পুরনো দিনের মানুষ। লোককথা আর তন্ত্রমন্ত্রের অনেক কিছু জানতেন। আরিফ হাঁপাতে হাঁপাতে বলল, চাচা, আমার ছায়া নেই, আমার পেছনে ছায়া আসছে। হাকিম চাচা গভীর দৃষ্টিতে তাকালেন, তারপর ধীর গলায় বললেন, কোনো পুরনো বই ছুঁয়েছিস? কোনো পুরনো বই ছুঁয়েছিস কি? আরিফ অবাক হয়ে মাথা নাড়ল। তখন হাকিম চাচা গভীর গলায় বললেন, যে বই ছোঁয়া চুরি করে সেই বই ঘুমিয়ে আছে। যে বই ছায়া চুরি করে সে বই ঘুমিয়ে আছে 1000 বছর ধরে। তাকে জাগালে সে আত্মা খুঁজতে বেরোয়। তারপর হাকিম চাচা ছোট একটা কাঠের বাক্স খুলে একটা পুরনো তামার তাবিজ কিনলেন। আরিফকে বললেন, এই তাবিজ রাখো, আর কিছুতেই বইটা খুলিস না। রাতের মধ্যেই ওই বই ফেরত দিতে হবে যেখানে এটা ছিল, নইলে ছায়া তো যাবে, প্রাণটাও যাবে। কিন্তু কথা শেষ হওয়ার আগেই হাকিম চাচার ঘরের বাতি হঠাৎ নিভে গেল। জানালার পথে একটা কালো ছায়া ঢুকে পড়ল ঘরের ভেতর। ঠান্ডা বাতাসের ছটফটা লাগলো। ছায়াটা এবার আর দূরে থাকলো না, সরাসরি আরিফের দিকে এগিয়ে এলো। তার চোখ দুটো ছিল লালচে, পচা মাংসের মতো গন্ধ ছড়াচ্ছিল। ছায়াটা ফিসফিস করে বলল, আমার বই ফেরাও, না হলে তুই হারাবি নিজেকেই। বলেন তো কি বলছিল? আমার বই ফেরাও, না হলে তুই হারাবি নিজেকেই। হাকিম চাচা লাঠি হাতে ছুটে এসে ছায়াটার দিকে তাবিজ ছুঁড়ে মারলেন। ছায়াটা গো গো শব্দ করে কেঁপে উঠল, তারপর ধোঁয়ার মতো মিলিয়ে গেল। আরিফ কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল। হাকিম চাচা বললেন, তুই এখন বিপদের মুখোমুখি। এই বইকে ফেরত না দিলে তোরা তার শরীরে আলাদা হয়ে যাবে চিরতরে। আরিফের সামনে এখন একটাই রাস্তা, যে করেই হোক বইটা যেখানে পেয়েছিল সেই লাইব্রেরির বুকশেলফের পেছনে ঠিক মতো রেখে আসতে হবে। আর তার জন্য সময় আছে মাত্র 1 রাত।